মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষাতে 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে 2026 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা তোমার ভালো হবে, সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। মাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে কমন পাবে। একদম গুরুত্বপূর্ণ কিছু সাজেস্টিভ প্রশ্ন বলে দেব। অনেক যাচাই বাছাই, অনেক রিসার্চের পর, অনেক টেস্ট পেপার ঘেঁটে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। যে প্রশ্নগুলো বলে দেব, লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়বি। অনেক প্রশ্ন বলে দেবো তেমনটা কিন্তু নয়। তোমরা জানো ভৌতবিজ্ঞান পরীক্ষাতে বড় প্রশ্ন বলতে 3 মার্কের বড় প্রশ্ন থাকে। আবার কোনো প্রশ্ন এইভাবে থাকে 1+2 = 3 অথবা 2+1 = 3, এইরকমভাবে কাটা প্রশ্ন থাকে 3 মার্কের ক্ষেত্রে। সো 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে প্রতিটা প্রশ্ন আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। একদম অধ্যায় ভিত্তিক, পরীক্ষাতে যেভাবে প্রশ্ন আসে সেই দাগ নাম্বার ভিত্তিক বলে দেব, যাতে তোমাদের প্রতিটা প্রশ্ন পড়তে সুবিধা হয়। চলো প্রতিটা প্রশ্ন একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। একদম পরীক্ষাতে যেভাবে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসে সেই প্রতিটা দাগ নাম্বার ওয়াইজ আমরা 4-5টি করে প্রশ্ন বলে দেব। পরীক্ষাতে 3 মার্কের 12টি প্রশ্নের উত্তর লিখতে হয়। সেখানে প্রশ্ন থাকে প্রায় 20-22টি, তার কারণ বেশিরভাগ প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকে। আবার কিছু প্রশ্ন এমনও হয় যেখানে 2+1 = 3 এই ধরনের কাটা প্রশ্ন হতে পারে, বা 1+1+1 = 3 এই ধরনের কিন্তু কাটা প্রশ্ন হতে পারে। 3 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে এমন কিছু প্রশ্ন হতে পারে। তবে তোমাদেরকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে দেখে নাও। পরীক্ষার প্রশ্নপত্রে 4-এর দাগ থেকে শুরু হবে এই 3 মানের বড় প্রশ্ন, যেখানে 4.1-এ পরিবেশের জন্য ভাবনা থেকে প্রশ্ন আসবে, এবং 4.1-এর অথবা প্রশ্ন যেটা থাকবে সেখানে গ্যাসের আচরণ থেকে প্রশ্ন আসবে। সো 4.1-এ 2টি অধ্যায় থেকে প্রশ্ন আসছে। তো যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে, এই 2টি অধ্যায় মিলিয়ে মাত্র 6 থেকে 7টি প্রশ্ন তোমরা দেখে রাখো। প্রথম প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত? এর সাথে ওজোন স্তর CFC দ্বারা কিভাবে ধ্বংস হয় তা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের সম্বন্ধিত রূপটি প্রতিষ্ঠা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রটি বিবৃত করো। স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে V বনাম T লেখচিত্র অঙ্কন করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রটি লেখো, সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে দেখাও। এর সাথে সূত্রানুসারে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো এই প্রশ্নগুলোই তোমরা কিন্তু হুবহু পরীক্ষাতে পেতে চলেছো, কাজে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেবে না। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে উত্তর সহ পড়ে নেবে। অনেক রিসার্চের পর তোমাদের জন্য এইরকম একটি সাজেশন নিয়ে আসা সম্ভব হয়েছে, কাজেই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরপর 5-এর দাগের প্রশ্ন, PV = nRT সমীকরণ প্রতিষ্ঠা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সাথে বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস প্রভাবের মধ্যে কোনটি প্রয়োজনীয় এবং কেন? এরপর 6 নম্বর প্রশ্ন, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের 3টি পার্থক্য লেখো। এরপর শেষ প্রশ্ন এখান থেকে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও, এর মান নির্ণয় করো। এই 7টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে প্রথম 2টি অধ্যায় থেকে, পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ। তোমাদের প্রশ্নপত্রে 4.1-এর দাগের প্রশ্ন তোমার কমন থাকবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 4.2-এর দাগে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে। মূলত এখানে রাসায়নিক গণনা থেকে প্রশ্ন আসবে। রাসায়নিক গণনা যে অধ্যায়টি রয়েছে তোমাদের, এখান থেকে বিক্রিয়ামূলক কিছু অঙ্ক পরীক্ষাতে আসতে পারে। যেমন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, মাত্র 3টি তোমাদেরকে সাজেস্ট করছি, এই 3টি প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন, ক্যালসিয়াম ফসফেট এ ফসফরাসের শতকরা পরিমাণ কত? যেখানে মানগুলো কিন্তু দেওয়া রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, STPতে 11.2 লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে ন্যূনতম কী পরিমাণ আয়রনের প্রয়োজন হবে? নেক্সট 3 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? এখানে মানগুলোও দেওয়া রয়েছে। এই 3 ধরনের বিক্রিয়ামূলক প্রশ্ন দিলাম এই অধ্যায় থেকে, রাসায়নিক গণনা থেকে। প্র্যাকটিস করে রাখো খুব ভালো করে।
এরপর আমরা দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার প্রশ্নপত্রে 4.3 দাগ। মূলত এখানে তাপের ঘটনাসমূহ থেকে প্রশ্ন আসবে। আমরা তোমাদেরকে এই অধ্যায় থেকে মাত্র 5টি প্রশ্ন সাজেস্ট করব, যেগুলো পড়া থাকলে তাহলে তোমরা প্রশ্নপত্রে 4.3 দাগে যে তাপের ঘটনাসমূহ থেকে প্রশ্ন আসবে সেটা কমন পাবে। প্রথম প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। এর সাথে এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক লেখো। দ্বিতীয় প্রশ্ন, কঠিন পদার্থের তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। এর সাথে তাপের সুপরিবাহী একটি ধাতুর নাম লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দ্বিধাতব পাত কি, এর একটি ব্যবহার উল্লেখ করো। এরপর 4 নম্বর প্রশ্ন, পিতল ও লোহার দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কি ঘটবে, চিত্র সহকারে বিশ্লেষণ করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে তাপের ঘটনাসমূহ থেকে। তোমরা দেখে থাকবে এই সমস্ত অধ্যায় থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি রয়েছে। সো এই প্রশ্নগুলো খুব জোর দিয়ে তোমরা পড়ো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4.4 দাগ। এখান থেকে মূলত আলো থেকে প্রশ্ন আসবে। এই আলো অধ্যায় থেকে তোমাদেরকে সাজেস্ট করব মাত্র 6টি প্রশ্ন। খুব ভালো করে 6টি প্রশ্ন পড়বে। অনেক প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্ন পড়া তেমন কোনো বড় বিষয় নয়, তো খুব ভালো করে পড়ে নেবে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্নেলের সূত্রটি বিবৃত করো। এই সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। এর সাথে শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, উত্তল লেন্স দ্বারা বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো। এর সাথে উদীয়মান ও অস্তগামী সূর্যকে লাল দেখায় কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। এর সাথে লেন্সের ক্ষমতার এককটি লেখো। এরপর 5 নম্বর প্রশ্ন, দেখাও যে প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হলে চ্যুতিকোণের রাশিমালাটি ডেল্টা = I1 + I2 - A। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার চিত্রসহ বর্ণনা করো। এই 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়বে। আলো থেকে এই 6টি প্রশ্নই তোমাদেরকে সাজেস্ট করলাম। নেক্সট তোমাদের পরীক্ষাতে থাকবে 4.5 দাগের প্রশ্ন। এখানেও আলো থেকে প্রশ্ন থাকবে, তবে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এই 4.5 দাগের প্রশ্ন হিসাবে খুব ভালো করে দেখে না। এই প্রশ্নগুলো পড়া থাকলে কিন্তু তোমাদের পরীক্ষাতে 4.5 দাগে যে প্রশ্ন থাকবে সেটা কমন পাবে। প্রথম প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, তা ব্যাখ্যা করো। এর সাথে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। মূলত 2টি প্রশ্ন, তবে এইভাবে কিন্তু কাটা কাটা প্রশ্ন হবে তোমাদের পরীক্ষাতে। যাই হোক, পরের প্রশ্ন, চোখের হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা হয়, বা এই হ্রস্বদৃষ্টির ত্রুটি বলতে কি বোঝো। প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, বিক্ষেপণের মাত্রার সহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক লেখো। এর সাথে মানব চক্ষু ও সরল ক্যামেরার মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। এর সাথে এই অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, আপাত প্রতিসরণের সংজ্ঞা দাও। মূলত এই প্রশ্নগুলোই খুবই ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে তোমরা পড়বে, তাহলে তোমাদের পরীক্ষাতে 4.5 দাগের প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 4.6 দাগে যে প্রশ্ন আসবে তার জন্য কোন প্রশ্নগুলোকে পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে কমন পাবে। মূলত এখানে চলতরিৎ থেকে প্রশ্ন আসবে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে 3 মানের প্রশ্নের জন্য দেখে যাবে। প্রথম প্রশ্ন, বার্লো চক্রের ঘূর্ণন বাড়ানোর 2টি উপায়
লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। বিভিন্ন টেস্ট পেপারে দেখবে যে এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে, খুব ভালো করে পড়বে। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় প্রশ্ন, গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? এর সাথে ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এরপর 3 নম্বর প্রশ্ন, ওহমের সূত্রটি বিবৃত করো। এর সাথে সূত্রটির গাণিতিক রূপটি লেখো। এর সাথে আরও একটি প্রশ্ন দেখে রাখবে, পৃথিবীর বিভব কত? এই প্রশ্নটি মূলত শর্ট প্রশ্নে আসে, তবে খুব ভালো করে তোমরা দেখে রাখবে প্রশ্নগুলো। এরপর 4 নম্বর প্রশ্ন, আর্থিং কি? শর্ট প্রশ্ন, তবে তোমাদের কাটা প্রশ্নেও দিয়ে দিতে পারে। এর সাথে যে প্রশ্নটি দেখে রাখবে, 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিট 6 টাকা হারে 1 মাসের বৈদ্যুতিক বিল কত? এই ধরনের একটি অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। সো এইটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তাহলে যে কোনোই অঙ্ক তোমরা পারবে। এরকমই আসবে, শুধু মানগুলো কিছুটা ঘোরানো থাকবে। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, তাপীয় রোধ বলতে কি বোঝো? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এই 6টি প্রশ্ন যদি তোমাদের খুব ভালো করে পড়া থাকে, তাহলে আশা করব পরীক্ষাতে 4.6 দাগের বড় প্রশ্ন, 3 মার্কের বড় প্রশ্ন তোমার কমন থাকবে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4.7 দাগ। এই প্রশ্নটিও চলতড়িৎ থেকে আসবে, চলতড়িৎতে যে অধ্যায়টি রয়েছে এখান থেকে আসবে, তার কারণ অধ্যায়টি অনেক বড়, তো দুটি প্রশ্নই হবে। এই 4.7 নম্বর প্রশ্নটির জন্য আমরা মাত্র 5টি প্রশ্ন দেখে রাখবো খুব ভালো করে। প্রথম প্রশ্ন, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর সাথে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এবার দ্বিতীয় প্রশ্ন, তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক এবং রোধ দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত হবে? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে, এই ধরনের প্রশ্ন আসে। এরপর 3 নম্বর প্রশ্ন, একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার আছে, একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ হলে তার দুটির রোধের অনুপাত নির্ণয় করো। খুবই গুরুত্ব সহকারে তোমরা কিন্তু প্রশ্নটিকে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, ওহমের সূত্রটি লেখো। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা কিভাবে পাওয়া যায়? এরপর 5 নম্বর প্রশ্ন, কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? এই প্রশ্নগুলি অত্যন্ত জরুরি পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে, তাহলে তোমাদের পরীক্ষাতে 4.7 দাগের প্রশ্ন কিন্তু কমন থাকবে। মূলত চলতড়িৎ থেকে যে প্রশ্নগুলো বলা হলো খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 4.8 দাগের যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, তার জন্য কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, কোন কোন প্রশ্নগুলি তোমরা পড়বে। বলে রাখি প্রথমেই, 4.8 দাগে যে প্রশ্নটি আসবে সেটা মূলত পরমাণুর নিউক্লিয়াস থেকে আসবে। তো কি প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে, কোন কোন প্রশ্নগুলো দেখে রাখবে। প্রথম প্রশ্ন, নিউক্লিয় বিভাজন কাকে বলে? এর সাথে প্রশ্ন, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি ঘটবে? এর সাথে নিউক্লিয় বিভাজন সমীকরণ সহ লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতার তুলনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? এর সাথে যে প্রশ্নটি দেখে রাখবে, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক? খুবই গুরুত্ব দিয়ে কিন্তু তোমরা প্রশ্নটিকে দেখে যাবে। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর আমরা যে প্রশ্নটিকে দেখব সেটি হচ্ছে
তোমাদের প্রশ্নপত্রে থাকা 4.9 প্রশ্ন। 4.9 দাগে মূলত যে প্রশ্ন আসবে, অষ্টম অধ্যায় থেকে পর্যায় সারণী এবং তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এই ধরনের অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে। 4.9 দাগের প্রশ্নের জন্য মাত্র 5টি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করব, যেগুলি বলবো খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো, এর মূল ভিত্তি কী? এরপর দ্বিতীয় প্রশ্ন, শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয় লেখো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলার পিছনে সপক্ষে ও বিপক্ষে দুটি করে যুক্তি দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও। এর সাথে এই মৌলগুলির ক্রম হ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো, একটি উদাহরণ দাও। এই 5টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ো এখান থেকে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 4.10 দাগে যে প্রশ্ন আসে তার জন্য মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বার এবং তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, অ্যানোড কি, এর গুরুত্ব লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? এই মাত্র 3টি প্রশ্ন যদি তোমাদের পড়া থাকে তাহলে তোমরা তোমাদের পরীক্ষাতে 4.10 দাগে যে 3 মার্কের বড় প্রশ্ন আসবে সেটা কমন পাবে। তো খুবই ভালো কথা, এই 3টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 4.11 দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। বেশি নয়, মাত্র 4টি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে যদি দেখে যেতে পারো তাহলে কিন্তু এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। তো যে প্রশ্নগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথম প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার টাইঅক্সাইডের শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এর সাথে উৎপন্ন সালফার টাইঅক্সাইড থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, এই সমীকরণ বা বিক্রিয়াটা তোমাদেরকে দেখাতে হবে। তো ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির শর্ত ও সমিত সমীকরণ লেখো। এর সাথে অ্যামোনিয়ার কোন ধর্মের জন্য একে হিমায়ক রূপে ব্যবহার করা হয়? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এখানে থাকা কোনো প্রশ্নই কিন্তু তোমরা মিস করবে না। অনেক সমীকরণ রয়েছে, অনেক রাসায়নিক বিক্রিয়া রয়েছে, তার মধ্যে থেকে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। কাজেই কোনো প্রশ্ন বাদ দেবে না, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম 4.11 নম্বর প্রশ্নের জন্য মাত্র 4টি প্রশ্ন দেখে রাখবো, 2টি প্রশ্ন হলো, আরও 2টি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ উল্লেখ করো। এরপর 4 নম্বর প্রশ্ন, অ্যাসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির ধাপগুলির শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, এই 4টি প্রশ্ন যদি তোমাদের পড়া থাকে তাহলে তোমরা কিন্তু পরীক্ষাতে 4.11 নম্বর প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4.12 দাগ, অর্থাৎ শেষ দাগ নাম্বার। এখানে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো যে প্রশ্নগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে বা এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু 4.12 দাগের প্রশ্ন কমন পাবে। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ডিনেচার্ড স্পিরিট কি, এর একটি ব্যবহার লেখো। প্রথমেই বলি যে আমরা প্রতিটা দাগ নাম্বার থেকে মাত্র 5-6টি 4টি 3টি এই ধরনের গুটি কয়েক প্রশ্ন তোমাদেরকে শেয়ার করেছি। তবে এই 4.12 দাগের প্রশ্নের জন্য মাত্র 10টি প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে। কিছু করার নেই, প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই খুব ভালো করে পড়তে হবে। এর আগের অধ্যায়গুলো থেকে বা দাগ নাম্বার অনুযায়ী আমরা তোমাদেরকে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দিয়েছি, তবে লাস্ট অধ্যায় থেকে কিন্তু একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। আর এইভাবে দাগ নাম্বার ওয়াইজ প্রশ্ন শেয়ার করার মূল উদ্দেশ্য এটাই যে তোমরা একদম কনফার্ম হয়ে যাবে কোন দাগ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। মাত্র 4-5টি করে প্রশ্ন বলা হলো, আর যদি অধ্যায়ভিত্তিক বলা হতো তাহলে কোনো অধ্যায় থেকে 2-4টি প্রশ্ন বলা হতো এবং কোনো অধ্যায় থেকে একদম অনেক বেশি প্রশ্ন হয়ে যেত। সেটা তোমাদের দেখতেও বাজে লাগতো বা সাজেশনটা পাওয়ার পর তোমরা
একটু ইতস্তত বোধ করতে যে এই প্রশ্নগুলো পড়া সম্ভব নয়। তবে যেহেতু আমরা একদম দাগ নাম্বার অনুযায়ী প্রশ্নগুলো শেয়ার করেছি, এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দাগ নাম্বার ওয়াইজ মাত্র 2, 3, 4, 5টা করে প্রশ্ন বলা হয়েছে। সো খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়া সম্ভব তোমাদের জন্য, তো পড়ে নাও। দেখো বাকি প্রশ্নগুলো দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে পৃথকভাবে সোডিয়াম বাইকার্বনেট এবং ইথানল বিক্রিয়াগুলি লেখো। এই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, অ্যালকিন যৌগগুলি সাধারণত কী ধরনের বিক্রিয়া দেখায়? এর সাথে কার্বনবিহীন একটি কার্যকারী মূলকের উদাহরণ দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। এর সাথে সরলতম অ্যালকাইনটি কী? 5 নম্বর প্রশ্ন, কোন মৌল ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে? এর সাথে মিথিলেটেড স্পিরিট কাকে বলে? এর সাথে একটি আর্মোসেটিং পলিমারের নাম লেখো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, এলপিজি এর উৎস কী? এর সাথে অ্যাসিটিক অ্যাসিড ও পলিটেট্রাফ্লুরো ইথিলিনের একটি করে ব্যবহার লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন, একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও। এর মনোমারের নাম কি? পলিমারের ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, এলপিজি ও সিএনজি এর মূল ভিত্তি কী? মিথেনকে কিভাবে অ্যাসিটিলিনে পরিবর্তন করবে? এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, শুধু যে 3 মার্কের জন্য আসবে তা কিন্তু নয়, এখান থেকে কিন্তু 2 মানের প্রশ্ন বা 1 মার্কের প্রশ্নও পরীক্ষাতে আসে। কাজেই এই যে প্রতিটা প্রশ্ন বলা হচ্ছে, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর 9 নম্বর প্রশ্ন, মিথেনের সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়াগুলির শর্ত ও সমীকরণ লেখো। এর সাথে পিভিসি এর মনোমারের নাম লেখো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, গঠনগত সমবয়বতা কাকে বলে? উদাহরণ দাও। এর সাথে রেকটিফাইড স্পিরিট কি? এই ছিল ভৌতবিজ্ঞান থেকে একটা কমপ্লিট সাজেশন 3 মার্কের বড় প্রশ্নের জন্য। যদিও 3 মার্কের প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো দেওয়া, তবে বেশিরভাগ প্রশ্ন কিন্তু 2 মানের প্রশ্ন বা 1 মার্কের প্রশ্ন হিসাবেও আসতে পারে পরীক্ষাতে। কাটা প্রশ্ন হয়, তো আমরা কাটা প্রশ্নও শেয়ার করেছি। এখানে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, কোনো প্রশ্ন বাদ দিলে চলবে না। প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আজকের এই সাজেশনটি যারা ফলো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, আশা করব পরীক্ষাতে তারা বেটার রেজাল্ট করবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।